আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বিভিন্ন সূত্রগুলো দেখছিলাম। তো এখন আমরা আজকে যে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এমসিকিউতে আসে এবং মাঝে মধ্যে আগে আসতো, এখন আর রিটেনে আসে না, এমসিকিউতে খুবই বেশি আসে। আমাদের বোর্ড পরীক্ষার সময় আসছিল, সেটা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র অপেক্ষা কত গুণ খাড়া। ঠিক আছে, কত গুণ খাড়া? অ্যান্সারটা হচ্ছে গামা গুণ খাড়া। এখন এই গামা গুণ যে খাড়া, এটা একটু আমাদের প্রমাণ একটু দেখা লাগে যে কীভাবে গামা গুণ খাড়া। আর এমসিকিউতে কে কার থেকে কত গুণ খাড়া, হ্যাঁ, তো এটা জানলেই হয় আর কি, বেশি একটা তেমন কিছু লাগে না। তো আমরা এখানে যেটা বলতেছিলাম যে আমাদের এখানে যত গ্রাফ বা লেখচিত্র দেখছিলাম, সব আমরা দেখছিলাম যে যে একটা পি বনাম ভি এর আমরা লেখচিত্রগুলো দেখতেছিলাম। ঠিক আছে, তো এই পি বনাম ভি এর লেখচিত্রে আমাদের যে বলছিলাম যে এখানে আমরা যে দুইটা প্রক্রিয়া নিয়ে কথা বলতেছি লেখচিত্রের, একটা হচ্ছে সমষ্টি, হচ্ছে রুদ্ধতাপীয়। তো আমাদের এখানে দেখতেছি যে এই চাপ এবং আয়তন দুইটাই কি এই প্রক্রিয়ায় চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কী হইতেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সেম, যে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটেই চেঞ্জ হচ্ছে। তার মানে আমার মূল কথা হচ্ছে এই গ্রাফের জন্য আমার কী দরকার? আয়তন দরকার, চাপ দরকার, দুইটাই কী হইতেছে? মুভ হইতেছে। তাহলে দুইটা যদি মুভ হয়ে থাকে, যে কোনোটা যদি স্থির না থাকে, তাহলে আমরা তো দেখছিলাম যে স্থির হইলে যদি এমন হইতো যে যদি পি স্থির থাকতো, তাহলে পি স্থির থাকলে এরকমভাবে পাইতাম গ্রাফটা, আর যদি ভি স্থির থাকতো তাহলে ভি স্থির থাকলে এরকমভাবে পাইতাম গ্রাফটা। কিন্তু এখানে কোনোটাই চেঞ্জ কোনোটাই কী হইতেছে না, তোমার কী বলে এটাকে, স্থির থাকতেছে না। তো সবগুলোই যেহেতু মুভ হইতেছে, তাহলে দুইটাই কী হবে? আমার পরিবর্তন হবে। তাহলে আমি দুইটা মান পাবো। যেমন ধরো যদি বলি এই গ্রাফটার জন্য যে আমি এরকমভাবে যদি দাগ দিই, ডট 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 দিই, দেখতেছো? ঠিক আছে, তাহলে এখানে পি এর জন্য দুইটা মান পেতেছি, আবার ধরো যেখানে বি এর জন্য কয়টা মান পেতেছি? দুইটা মান পেতেছি। তো এরকমভাবে যদি ধরি, এটা বলি এটা কার জন্য? সমষ্ণ রেখার জন্য। আবার যদি রুদ্ধতাপের জন্য বলতে যাই, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের, এটা যদি হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে বলছিলাম যে এটা একটু কী হবে? খাড়া হবে। হ্যাঁ, এই খাড়া যে কেন হয়, এটার ব্যাখ্যাটা আজকে একটু দেখব। ঠিক আছে, এটার ব্যাখ্যাটা একটু আজকে দিব। হ্যাঁ, তো এখানেও দেখতেছি কি যে পি এর দুইটা মান আমরা পাচ্ছি, আবার ধরো ভি এর কী পাচ্ছি? দুইটা মান পাচ্ছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে কার জন্য? সমষ্ণর জন্য। এটা হচ্ছে রুদ্ধতাপের জন্য। ঠিক আছে, তাহলে এই যে সমষ্ণ এবং রুদ্ধতাপের জন্য যে আমরা যে লেখচিত্রটা পাইলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা একটু উল্লেখ করতে চাই, আমাদের একটু বেসিকের ব্যাপার, যে এখানে বলছে না প্রশ্নের মধ্যে কত গুণ খাড়া। ঠিক আছে, আচ্ছা, লেখচিত্রের মধ্যে কোনো একটা রেখা খাড়া, এই কথাটা বলতে তোমরা কী বোঝো? আমি তো বুঝি যে কোনো একটা লেখচিত্রের মধ্যে কোনো একটা রেখা বা কোনো একটা সরলরেখা হোক, কোনটা বক্ররেখা হোক, খাড়া বলতে বুঝাই যে এটা ঢালটা আমি বুঝতে পাই। কারণ কি, যার ঢাল যত বেশি, ঠিক আছে, এখন যার ঢাল যত বেশি সে তত বেশি খাড়া। কীভাবে? ধরো আমি যদি একটা উদাহরণ দিই নর্মালি, সেটা হচ্ছে কি যে ধরো আমি আঁকলাম। এখন ধরো আমি এখানে দুইটা রেখা নিলাম, একটা হচ্ছে এ রেখা, একটা হচ্ছে কী রেখা? বি রেখা। ঠিক আছে, তো এখন ধরো তোমার সরলরেখা পড়ে আসছো। ঠিক আছে, তো এখানে আমরা যদি বলি, হ্যাঁ, তো এখানে আমরা কি করি? ধরো যদি রেখার ডাল বের করতে যাই, আমরা 9 10 উপরে আসছে কি যে ধরো এটা হচ্ছে ঢালের সংজ্ঞাটা কী ছিল? যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা বক্ররেখা, হ্যাঁ, যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্টের মানকে বলা হয় ঢাল। আবার একটু বলি, যে কোনো একটা বক্ররেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সে কোণের টেনজেন্টের মানকে কি বলে? ঢাল বলে, ওই রেখার ঢাল বলে। এখন ধরো এটা যেমন সরলরেখা আছে, এখন এই সরলরেখার যদি বলি, এই সরলরেখাটা ধরো যেমন এই রেখাটার কথা যদি চিন্তা করি, এই রেখাটা কী করতেছে? এক্স অক্ষের সাথে ধরো কথার কথা ধরে নিলাম কত? 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে। তাহলে এই যে 30 ডিগ্রি কোণ, হ্যাঁ, আমরা যদি বলি যে ঢালকে আমরা প্রকাশ করি এম দিয়ে, ঠিক আছে, তাহলে এম এর সূত্রটা ছিল আমাদের এরকম হবে, টেন থিটা। যেমন এই রেখার জন্য কী পাইতেছি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এটা কার মান? 1 নম্বর রেখার ঢালের মান। তাহলে আমি যদি এখানে M1 দিই, তাহলে 1 নম্বর রেখা। আচ্ছা, এরপরে ধরো যে বি নাম্বার রেখার জন্য যদি চিন্তা করি, তাহলে বি নাম্বার দেখতে সেটার থেকে একটু কোণ বেশি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির জন্য আমরা কী পাবো? ধরো যে M2 কত পাচ্ছি? 1060 ডিগ্রি। তাহলে 1060 ডিগ্রি মানে কত? √3। আচ্ছা, এখন তো তুমি যদি ক্যালকুলেটার চাপ দাও, ঠিক আছে, হ্যাঁ, আমি তো এখানে লিখতেছি, তো ক্যালকুলেটার চাপ দিলে দেখবা যে 1/√3 আর √3 দুটা মান থেকে কে কার থেকে কে বেশি?
যদি দেখতে যাই তাহলে সেখানে দেখি যে না আসলে 1/something তো তার মানে অবশ্যই কী আসবে, 0-র কাছাকাছি আসবে, মানে 0 পয়েন্ট সামথিং কিছু আসবে। আর এখানে শুধু √3 তার মানে হচ্ছে এখানে 1.7321 এরকম একটা মান আসতেছে। তাহলে অবশ্যই এই M2 এর মানটা M1 হচ্ছে কি বড়। তাহলে আমরা এইখানে কি দেখতেছি যে আমরা যদি চিন্তা করি যে আমার কোণের মান মানে এক্স অক্ষের সাথে কোণের মান যত বেশি, ঠিক আছে, তার ঢালের মান যত বেশি, মানে সে যত বেশি খাড়া। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে খারাপ বলতে এই কথাটা কী বোঝাচ্ছে, যে ধরো মানে তার ঢালার মানটা কত। হ্যাঁ, যদি এমন হয় যে 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 ধরো তোমার হচ্ছে ঢাল বলতে কী বুঝি, কতটুকু খাড়া। সহজ বাংলা ভাষায় ঢাল বলতে কী বুঝতেছি, এখানে আমাদের কী দরকার, কতটুকু খাড়া। তাহলে কতটুকু খাড়া কী বুঝবো, যে ঢালের মান যত বেশি ততটুকু কি সে তত বেশি খাড়া। আচ্ছা, এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, ধরো এটা তুমি তো এখান থেকে ভালো বুঝছো, ঠিক আছে, মান দেখে। আমার একটা প্রশ্ন হচ্ছে কি জানো, যে আমি যদি এভাবে আঁকি, যে আমি যদি এইভাবে একটা রেখা নেই, ঠিক আছে, রেখা নিতে পারি না, অবশ্যই নিতে পারি, এটা তো একটা বক্ররেখা, তাই না। এখন আবার ধরো আমি আরেকটা রেখা নিলাম, যে এরকম রেখা নিলাম। হ্যাঁ, রেখা নেওয়ার পর তাহলে এটা ধরো দিলাম সি দিলাম, এটাকে দিলাম ডি দিলাম, তাই না। এখন সি দেওয়ার পর আর ডি দেওয়ার পর এখন কী হইলো, এখন বলতেছে যে কি আমার প্রশ্নটা কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এই যে এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এই যে যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি যদি বলি, সেক্ষেত্রে কী বলা যায়, যে যে এই যে এক্স অক্ষের সাথে ধনাত্মক সাথে এই যে এই কোণটা তৈরি করছে, ঠিক আছে। ধরে নিলাম যে এই কোণটার মান কত, 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি ধরলাম। আবার ধরো ডিটা কী করলো, ডিটা ধরো যে আরেকটু কোণ তৈরি করলো বড়। হ্যাঁ, সেটা হচ্ছে কত, 150 ডিগ্রি তৈরি করলো। হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু, হ্যাঁ, এমনি হিসাব করা যাবে না, এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিক, আমার হিসাব করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। আচ্ছা, তাহলে একটা চিন্তা করলাম 150 ডিগ্রি আছে, একটা 120 ডিগ্রি আছে। এখন যদি তুমি ধরো মান বের করতে চাও, ঠিক আছে, তাহলে আমরা ধরো এখানে কী বের করবো, M3 বের করবো, আর M কী বের করবো, 4 বের করবো, 4 বের করবো। তাহলে এখানে M3 মান কত আসে, ধরো 10 ও 120 ডিগ্রি, আর ধরো M4 এর মান কত আসে, 10 150 ডিগ্রি। এখন ধরো যদি আমরা একটু দেখি যে 10 120 ডিগ্রি, ঠিক আছে, 10 120 ডিগ্রি, তাহলে কত আসে, -√3। আর যদি 10 150 নিই, ঠিক আছে, 10 150 নিই, তো সেক্ষেত্রে কত আসতেছে, সমান হচ্ছে -1/√3, ঠিক আছে, -1/√3। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে এখানে M3 আর M4 এর মধ্যে কার মানটা বড়। এখন ধরো তুমি চিন্তা করে বলবা যে ভাইয়া আমি তো দেখতেছি যে এখানে √3 মানে আপনি যেটা বলছেন, যেমন এখানে শুধু √3 মান কত আসছে, 1.723। আচ্ছা, আমি একটু দেখে নিই, আবার একটু শিওর হয়ে নিই, আমার অনেক আগে পড়ছিলাম তো। হ্যাঁ, ঠিক আছে, মিলে গেছে, 1.7321, এটা হচ্ছে কি √3 এর মান। তাহলে যে মাইনাস যদি বলি, তাহলে -1.7321 মাইনাস, তাই না, মাইনাস থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি বলি তাহলে এটা কত মান আসতেছে, তাহলে এটা ধরো যে ভাই তুমি বলতেছো যে ভাই দেখাই দিতেছে যে 1/something √3 মানে কী বোঝাচ্ছে, যে 0 থেকে কম, তাহলে 0.577। আচ্ছা, এটা লিখে দিই 0.577, এর কী লিখলাম, মাইনাস লিখলাম, ঠিক আছে, মাইনাস। আচ্ছা, এখন আমি যদি বলি তোমাদেরকে যে M3 আর M4 এর মধ্যে কে বড়, এখন তুমি বলবো যে ভাইয়া কমন সেন্স খাটায় আমি বলতেছি কি যে আমাদের এখানে দেখেন মাইনাসের ক্ষেত্রে যত সংখ্যা কম হয় সে তত বড় হয়, ঠিক আছে। যেমন যদি বলি -1, হ্যাঁ, আর হচ্ছে -3 মধ্যে কে বড়, অবশ্যই বলবো যে ভাইয়া -1 বড়, ঠিক আছে, কারণ আমরা সংখ্যা রেখা পড়ে আসছি আর কি। হ্যাঁ, তো এখন দেখতেছি যে এখানে যে -1.7 আর 0.57, এর মধ্যে অবশ্যই কে বড়, এইটা বড়, তাই না। কারণ এটা যে বড়, ঠিক আছে, কিন্তু ধরো তোমাকে কি বললাম, এই যে বলছি না খাড়া মানে কি, মানে যার ঢাল যত বেশি সে তত বেশি খাড়া, তাই না। এখন আমি যদি বলি এখানে এই যে এই 0.57 কত জন্য পেয়েছিলাম, 150 জন্য পেয়েছিলাম না, 150। আর 150টা কোথায় আছে দেখো তো, এই যে 150, ঠিক আছে। এখন ধরো তুমি চিত্র দিকে তাকাইতেছো কি জানো, যে তোমার ঢালের মান কোথায় বেশি আসতেছে, যে ভাইয়া আমার এই ডি রেখার জন্য ঢালের মানটা বেশি আসতেছে, আর আপনি বলছেন যে ঢাল মানে কি, কতটুকু খাড়া। হ্যাঁ, কিন্তু চিত্র অনুসারে দেখা যেতেছে কি, যে ভাইয়া 120 ডিগ্রিটা হচ্ছে কি 150-এর চেয়ে খাড়া বেশি, ঠিক আছে, মানে খারাপ বলতে গেলে যে এইটা না এম এর দ্বারা না,
এই দাঁড়ায় রয়েছে, মানে কতটুকু অ্যাঙ্গেল করে দাঁড়ায় রয়েছে, কতটুকু দাঁড়ায় রয়েছে এরকমভাবে খারাপভাবে বলতে এই কথাটা এড়িয়ে বোঝায়। তো এখন আমি দেখতেছি কি যে এখানে ধরো M3 আর M4, এখানের মধ্যে দেখতেছি যে M4-এর মানটা হচ্ছে আমার বেশি, কিন্তু চিত্র দেখতেছি কি যে যে ডি রেখার যে ডাল, মানে ডি রেখার যেটা সি রেখার চেয়ে কম খারাপ। তাহলে কথাটা কেমন উল্টা হয়ে গেল না? যে দেখলাম যে কি যে মানে ধর এই পাশের ক্ষেত্রে দেখতেছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক, মানে এই যে আমার 90 ডিগ্রির এই পাশেগুলোতে দেখতেছিলাম যে ঢালের মান যত বেশি হচ্ছে তত রেখাগুলো কী হইতেছিল, খাড়া হইতেছিল। আবার এই পাশে আসার পর দেখলাম যে কি যে আমার ঢালের মান যত কম হইতেছে রেখা তত বেশি খাড়া হইতেছে। তাহলে কথা দুইটা কেমন যেন উল্টা হয়ে গেল না? অ্যান্ড কোনটা থেকে কোনটা মানবো বিপদে পড়ে গেলাম না? আবার একটু বলি, যেমন এখানে যে রেখাগুলো যে বললাম, রেখাগুলোর যে ঢাল বের করলাম, ঢাল বের করে দেখলাম যে কি যে আমার এখানে ঢালের মান যত বেশি তত বেশি কি সে তত খারাপ, কোনো সমস্যা নেই। যাক, এটা চিত্রের সাথেও মিলে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমি ঢালের মান বের করলাম এবং রেখা দুটো দেখলাম যে রেখা দুটো যদি আমি বাস্তবিক অর্থে দেখতে যাই যে সি রেখাটা খারাপ বেশি, ঠিক আছে? এখানে যেমন তুমি বলতেছো যে বি রেখাটা খাড়া এর থেকে, তাহলে অবশ্যই এখানে কী হবে, সি রেখাটা খাড়া হবে ডির থেকে। কিন্তু আমরা ঢালের মানটা বের করে দেখলাম যে কি এখানে ডি এর মানটা হচ্ছে কি, ডি এর ঢালটা বেশি, সি এর ঢালটা কি কম। তাহলে এখানে একটু সমস্যা হয়ে গেল না? এই জন্যে আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের বোঝার এখানে হচ্ছে আমাদের এই যে ঢালের যে মানটা, এটা আমরা করব কি মডুলাস দিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে মডুলাস দিলে কী হবে, ধরো মডুলাস দিলে কী হয়, ভিতরে যত মাইনাস থাকে সব কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাদের এখানে ঢাল যেটা, এটা হচ্ছে আমরা সবসময় কী চিন্তা করব, আমাদের হচ্ছে আমরা সবসময় ধনাত্মক মান চিন্তা করবো, ঠিক আছে? তাহলে মডুলাস যদি দিয়ে তাহলে সেক্ষেত্রে মাইনাস টিকে থাকতেছে না, তাহলে মাইনাস উঠে যায়, তাহলে কী হবে 1.731, আর এখানে কী আসতেছে 0.577, ঠিক আছে? এখন ঠিক আছে যে হ্যাঁ ভাইয়া, এখন দেখতেছি যে কি যে M3 হচ্ছে কি এর মানটা বেশি এবং 120 ডিগ্রি, হ্যাঁ চিত্র অনুসারে দেখতেছি কি এটা ঢাল বা এটা খাড়া কি অবশ্যই ডি এর অপেক্ষার থেকে কি বেশি। বুঝতে পারছো মানে এখানে সমস্যাটা কী ছিল আর সমাধানটা কী হলো? মানে এখানে আমরা যদি মডুলাস দিয়ে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা সব ক্ষেত্রে কী পাবো, ধনাত্মক মান পাবো। এবং আমরা আমাদের যে চিত্র যেটা বলতেছে, চিত্র যে কথাটা বলে সেই কথাটাই আমরা কী বলতে পারবো। এখন তুমি বলতে পারো যে ভাই এটা এখানে বোঝানোর উদ্দেশ্যটা কি? এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এইখানে যেটা আমরা যে প্রশ্ন বলতেছি বারবার খাড়া, তা আমরা এখানে কী করবো, সেম একটা ঢাল বের করবো, ঠিক আছে? দুইটা আমার রেখার জন্য, দুইটা প্রক্রিয়ার জন্য আমরা ঢাল বের করবো। এখন বলবেন যে ভাইয়া ঢাল বের করতে এখানে তো আমাদের যেমন আমরা ঢাল বের করার নিয়ম কি, যেমন একটা নিয়ম কোণ দেওয়া থাকলে, আর একটা নিয়ম হচ্ছে কি যেমন পড়ছিলা যে তোমরা ধরো M সমান হচ্ছে কোটি দ্বয় অন্তর বাই বুজ দ্বয় অন্তর, y2 - y1 বাই x2 - x1, ঠিক আছে? কিন্তু এখানে তো এটাও দেওয়া নেই, ঠিক আছে? তাহলে এইখানে নিয়মটা কি, যদি তোমরা অন্তরীকরণ ভবিষ্যতে করে থাকো বা যদি এখনও কেউ করতে থাকো, তাহলে সেই ক্ষেত্রে ওই অন্তরীকরণের ব্যাপারে আমাদের হচ্ছে একটা চ্যাপ্টারই আছে সবার শেষের দিকে, যে আমরা হচ্ছে যে কোনো একটা বক্ররেখার ঢাল বের করি বা সরলরেখার কী বের করি, ঢাল বের করি, কিসের সাহায্যে, অন্তরীকরণের সাহায্যে, ঠিক আছে? আমরা হচ্ছে অন্তরীকরণের সাহায্যে ঢাল বের করে থাকি। এখন বলবেন যে ভাইয়া অন্তরীকরণের সাহায্যে কেমন ঢাল বের করে থাকি? ধরো এখানে আমাকে বলো তো, এই জায়গায় এই যে y2 - y1 এটা কি কোটি দ্বয়ের অন্তর না, কোটি দ্বয়ের অন্তর। আচ্ছা x2 - x1 এটা কি ভুজ দ্বয়ের অন্তর। আচ্ছা ঠিক আছে, অ্যান্ড আমি যদি তোমাকে যদি এভাবে দেখাই, দেখো তো যদি এমএ বলি, দেখো তো আমি সহজ ভাষায় বলতেছি আর কি, হ্যাঁ এটা ধরো তুমি আবার সবাই বলতে গেলে দেখো যাও মাইরও খাইতে পারো, ঠিক আছে? এই জন্য আর কি ধরো আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বলতেছি। ধরো এখানে আমি ধরো যে এই যে y2 - y1, হ্যাঁ, আর ধরো x2 - x1 এই জিনিসটাকে আমি ধরো ডেল ওয়াই বাই ডেল এক্স লেখা যায় না? আচ্ছা এখন ধরো আমি তোমাকে শিখেছিলাম ফিজিক্সের মধ্যে যে ক্ষুদ্র পরিবর্তন যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কী বলবো, যে ছোটাতে ডি বলবো, ছোটাতে ডি, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, হ্যাঁ M সমান এটা কি লেখা যায় না এখান থেকে? হ্যাঁ এখন বলবো যে হ্যাঁ ভাইয়া ঠিকই তো বলতেছেন, যে আমাদের যে ঢালটা আমরা যদি যে কোনো একটা রেখার সমীকরণ জানি, রেখার সমীকরণ যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, যেমন ধরো যেরকমভাবে 3x + 4y, ঠিক আছে, সমান 3x + 4x স্কোয়ার, হ্যাঁ +5 সমান আর কি একটা সমীকরণ দিলাম আমরা ওয়াইয়ের সরলরেখা বা একটা বক্ররেখার সমীকরণ দিলাম। এখন এই বক্ররেখার হচ্ছে কী বের করবো, ঢাল বের করবো। তখন আমরা কী করবো, এক্সের সাপেক্ষে, যেমন এখানে DDX * y এই সাপেক্ষে যদি অন্তরীকরণ করে দিই, যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের ঢাল। কথা বুঝছি? সেটা হচ্ছে কি আমাদের ঢাল। এখন
আমরা এখানে কী করব, সেই ঢালটাই বের করব। তাহলে ঢালটা বের করতে গেলে প্রথমে কী বের করতে চাই আমরা, যে এখানে হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য যে ঢাল বের করি আমরা, তাহলে কী দেখি যে ধরো সমষ্ণর জন্য যদি আমরা ঢাল একটু বের করতে চাই, তাহলে এখন বলবেন যে ভাইয়া তাহলে সমষ্ণর জন্য ঢাল যে বের করবেন, তাহলে এখানে তো এক্স আর ওয়াই দেওয়া নেই, তাহলে কী দেওয়া আছে, যেমন আমি যদি বলি ধরো এখানে যদি আমরা রেখাচিত্র আঁকি, তাহলে এই বরাবর কে দেওয়া, ভি দেওয়া, এই বরাবর কে দেওয়া, পি দেওয়া না, তাহলে আমাদের লেখচিত্রের এই পাশে কে থাকে, এক্স থাকে, ঠিক আছে, এই পাশে কে থাকে, এক্স থাকে, আর এই পাশে কে থাকে, ওয়াই থাকে। তাহলে আমাদের মানে ঢালের যে সূত্রটা থাকলে এখানে কি হইতে পারে যে ভাইয়া যে ডি বাই ভি হচ্ছে পি হবে, এটা হবে সূত্র, মানে আমরা এই সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে। তাইলে মানে এই জিনিসটা হবে আমার কি, এই জিনিসটা হবে আমার ঢালের মান। তাহলে ধরো এখন যদি বলি সমষ্ণ রেখার জন্য তুমি কী সূত্র পাইছিলা, যে ভাইয়া পাইছিলাম কি জানেন, যে বয়েলের সূত্র, পিবি সমান সমান ধ্রুবক পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন বললাম যে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখন যদি ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, তাহলে কী বলবো, যে ডিডি ভি সমান পিবি, ঠিক আছে, আর ডিডি হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এখানে তো আসলে মনে করি করার সমস্যা থাকার কথা না। এখন এখানে আসি যে অন্তরীকরণের ব্যাপারটা, এটা আমি আগের দিনও দেখাইছি যে এখানে দেখো তোমার প্রক্রিয়াটা কী সেটা তোমার সবসময় মাথায় রাখতে হবে। যদি বলতাম সমচাপ, তাহলে পিটা কি চেঞ্জ হবে না, তাহলে পিটাকে বাইরে নিয়ে যেতাম, ঠিক আছে। অন্তরীকরণের ক্ষেত্রে যেমন যদি বলি এখানে যেমন ডিডি, হ্যাঁ, যদি 5x বলতাম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হইতো, 5টা বের হয়ে চলে আসতো, তখন আমরা অন্তরীকরণ করতাম কাকে, এই যে ডিডি এক্সকে অন্তরীকরণ করতাম। কিন্তু এখানে যদি বলি ডিডি এক্স আর ওয়াই, ঠিক আছে, ডিডি এক্স ওয়াই, কিন্তু এখানে দুইটাই পরিবর্তনশীল চলক, ঠিক আছে, এখানে কোনো সহগ নেই। এই জন্যে আমাদের এখানে এই সূত্রটা হচ্ছে কি জানো, যে একটাকে স্থির রাখবো, আরেকটাকে অন্তরীকরণ করব, যোগ দিব, তারপর আরেকটাকে অন্তরীকরণ করবো, আরেকটাকে স্থির রাখবো, ঠিক আছে। যেমন যদি বলি যেমন এক্স, ঠিক আছে, ডিডি এক্স ওয়াই যোগ দিলাম, এখন কাকে অন্তরীকরণ করছিলাম, ওয়াইকে, তাহলে ওয়াইটাকে কী রাখবো, স্থির রাখবো, আর এক্সকে কী করব, অন্তরীকরণ করব। কথা বুঝছি। তাহলে এখানে যদি আমি সূত্রটা এইভাবে খাটাতে চাই, তাহলে কী লিখতে পারি, ধরো যে পি কি স্থির রাখবো, ভিকে অন্তরীকরণ করব, ঠিক আছে, আবার কি করব, আবার ভিকে স্থির রাখবো, পিকে অন্তরীকরণ করব, ঠিক আছে। তাহলে যদি এটা যদি হয়, তাহলে আমাদের এখানে ধ্রুবক, হ্যাঁ, এই ধ্রুবকের আবার যদি বলি অন্তরীকরণ কি, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। আচ্ছা, এরপরে আমরা যদি বলি এখানে পি রাখলাম, এখন এই জায়গায় দেখো ঠিক এটার মধ্যে অনেকটাই, যে এখন যদি বলি সেটা হচ্ছে যে কি বলা যায়, তাহলে ডিডি ভি, ঠিক আছে, তাহলে এই দেখো ডিডি ভি, এখানে তো ডিডি এক্স, তাহলে আমরা গতদিন দেখছিলাম কি জানো, যে এই যে ডিডি এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, ঠিক আছে, কারণ যে এক্স পাওয়ার এনের সূত্র ফলে আমরা 1 পেয়েছিলাম আর কি, ঠিক আছে। তো এখানে যেমন আমরা কী পাই, ধরো যে এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1, তাহলে এখানেও ধরো যে পি ইন্টু 1 প্লাস ভি ডিপি বাই ডিভি সমান কি 0, বুঝছো, মানে সেম এরকম এটার সাথে। এখন আসে যে তাইলে কি পাইলাম, যে কি যে কী পাওয়া যায়, যে ধরো আমি যদি এখানে ফাইনাল লাইন যদি আমি বের করতে চাই, যে আমাদের এখানে থেকে ফাইনাল লাইনটা কী হবে, তাহলে লেখা যায় কি, যে পি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান 0, তাহলে ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান কী লেখা যায়, মাইনাস পি, তাহলে ডিপি বাই ডিভি সমান কী লেখা যায়, মাইনাস পি বাই ভি। পাইলাম রেখার জন্য, সমষ্ণ রেখার জন্য, ঠিক আছে। এই যে বলছিলাম না এদের ঢাল, হ্যাঁ, ওয়াই বাই এক্স, ঠিক আছে, এই যে ওয়াইয়ের পরিবর্তন বাই এক্সের পরিবর্তন, তাহলে এই ওয়াই অক্ষে কে আছে, পি আছে, এক্স অক্ষে কে আছে, ভি আছে, তাহলে এই যে ওয়াই বাই এক্স, ঠিক আছে। এখন আসি রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। কি লেখা যায়, যে পিবি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এখন বলবেন যে ভাইয়া আরও তো 3টা সূত্র ছিল, আপনি ওটা নিলেন না কেন, কারণ ওই যে বললাম যে আমাদের গ্রাফকে কী নিয়ে তৈরি, ভি নিয়ে তৈরি, পি নিয়ে তৈরি, তাই তো। এখন আমাদের তো লাগবে এই জিনিস নিয়ে, আমি অন্য কিছু নিয়ে লাভ হবে কি, যেমন টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ওই সূত্র দেখছিলাম। আবার হচ্ছে পাটালের গুড় 1 গ্রাম কম, মানে পি টি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা,
সমান সমান ধ্রুবক ওইটাও নিতে পারতাম, কিন্তু আমরা নেই কারণ কি, কারণ আমাদের লেখচিত্র কী দিয়ে তৈরি, পি আর ভি দিয়ে তৈরি, মানে মানে পি ভি দিয়ে আমাদের হচ্ছে লেখচিত্রটা আসলে আর কি এখানে বলা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর কি যে আমরা যদি এখন অন্তরীকরণ করি উভয় পক্ষে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়ায়, পিকে কনস্ট্যান্ট রাখলাম, ঠিক আছে, বিকে অন্তরীকরণ করলাম, হ্যাঁ, আবার বিকে কনস্ট্যান্ট রাখলাম, কে অন্তরীকরণ করলাম, আর এটা তো জিরোই আসে আগেরকার মতো। আচ্ছা, এখন হচ্ছে পি, এখন দেখো ভি পাওয়ার এক্স, তাই না, তার মানে দেখো এখানে কি আছে, ভি আছে না, এখানেও কি আছে, ভি আছে, দেন পাওয়ার কি আছে, গামা আছে। তা আমরা ধরো যদি এরকমভাবে দেখি, দেখো তো ডিডি এক্স এক্সের স্কোয়ার, সমস্যা আছে, এই জিনিসটা এর সাথে মিলে না, যেমন ডিডি এক্স এক্সের স্কোয়ার, ঠিক আছে, তাহলে এখানে সূত্র কী দাঁড়ায় যে এক্স টু, ধরো টু সামনে আসবে, টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, ঠিক আছে, তাহলে টু ইন্টু এক্স পাওয়ার ওয়ান, তার মানে টু এক্স লেখা যায় না। আচ্ছা, তাহলে এখন আমি যদি এভাবে চিন্তা করি, দেখো তো যে কী লেখা যায়, যে ধরো গামা সামনে নিয়ে আসলাম, তাহলে বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ধরো যে বি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি সমান সমান কী লেখা যায়, জিরো লেখা যায়। এখন হচ্ছে কী লিখতে পারি, আচ্ছা এখন যদি বলি যে আমরা এখন কি করতে পারি বলেন তো আপনারা, এখন যদি আমরা বলি, দেখো তো কী হয়, এখানের মধ্যে ধরো আমরা ভি টু দি পাওয়ার গামা ডিপি বাই ডিভি সমান সমান কী লেখা যায়, লেখা যায় হচ্ছে মাইনাস পি গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এখন আমি যদি বলি যে বা ডিপি বাই ডিভি সমান সমান কী লেখা যায়, মাইনাস পি গামা, ঠিক আছে, বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার গামা। এখন যদি পাওয়ার ক্যান্সেল করি, বা ডিপি বাই ডিভি সমান সমান কী লেখা যায়, যে মাইনাস পি গামা বি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান মাইনাস গামা, তাহলে মাইনাস প্লাস কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে যায়, আর কী থাকে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী লেখা যায়, যে ধরো মাইনাস গামা পি বাই ভি, মাইনাস গামা পি বাই ভি। আচ্ছা, এখন যদি বলি যে কত গুণ খাড়া, একটা অপেক্ষায় আরেকটা কত গুণ খাড়া, মানে এটা আপনাদের সৃজনশীলের জন্য সবসময় মনে মাথায় রাখবেন, যে যদি বলে এ এর থেকে কত গুণ, এ এর থেকে কত গুণ, তখন আপনার অবশ্যই কী করবেন, দুইটা অনুপাত করবেন, দুইটা কী করবেন, অনুপাত করবেন। তা আমি যদি একটু সহজ করার জন্য আমি যদি বলি, যেমন এটা আমরা কী বের করছিলাম, কার জন্য বের করছিলাম, সমষ্টির জন্য না, সমষ্টির জন্য কেসি থাকে তাপমাত্রা, এটাকে আমি এটি দিয়ে প্রকাশ করলাম। আর এখানে যদি আমরা বলি, এখানে এটা কার জন্য বের করছি, রুদ্রতাপীয়, এই রুদ্রতাপীয়কে কে স্থিতি থাকে, তাপ স্থিতি থাকে, তাহলে এটার জন্য আমরা যদি দেখাই, তাহলে এখানে আমি যদি সাইডে একটু আমি এটা ছোটো একটা ক্যালকুলেশন যদি দেখাই দিই, সেটা হচ্ছে কি, যে ধরো এটা কার জন্য, রুদ্রতাপীয়র জন্য, এটা কি সমষ্টির জন্য, আমি দুটোই ভাগ করে দেখাবো, ঠিক আছে, তখন তাহলে তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার থাকবে যে কেন এটার থেকে এটার থেকে না। হ্যাঁ, তুমি আমাকে বললো যে কে খাড়া, রুদ্রতাপীয় খাড়া না সমষ্ণ খাড়া, অ্যান্ড তুমি বলবা যে ভাই আমি চিত্র দেখে বুঝছি কি জানেন, রুদ্রতাপীয় খাড়া, ঠিক আছে, চিত্র যদি এরকম হয়, এই যে এটা, আর দেন হচ্ছে সমষ্ণ হচ্ছে এইটা, তাহলে এখন দেখো তোমার দুইটার মধ্যে কোনটা খাড়া, এটা যদি হয় রুদ্রতাপীয় যদি কিউ স্থির, এখানে সমষ্ণ যদি টি স্থির থাকে, তাহলে কোনটা খাড়া, অবশ্যই রুদ্রতাপীয়টা খাড়া, এবং কে হচ্ছে সমষ্ণটাকে একটু কম খাড়া। তাহলে এখন আমি চাচ্ছি যে প্রমাণ করতে, তাহলে প্রমাণ করতে গেলে দেখো যে বলি যে ডিপি বাই ডিভি দেন হচ্ছে কিউ দিলাম, ভাগ করলাম, ডিপি বাই টি দিলাম, সমান সমান কী লেখা যায়, যে ধরো উপরে কী লিখবো, যে মাইনাস গামা পি বাই ভি, হ্যাঁ, মাইনাস পি বাই ভি, তাহলে কাটাকাটি করলে কী হয়, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, হ্যাঁ, আর থাকতেছে কি হচ্ছে, থাকতেছে আর হচ্ছে আমার থাকতেছে কি গামা থাকতেছে, হ্যাঁ, তাহলে আমি এখন যদি লিখি, দেখো ডিপি বাই ডিভি কিউ, ঠিক আছে, গামা ইন্টু ডিপি বাই ডিভি দিয়ে টি লিখতে পারি। তাহলে আমি যদি বলি, দেখো এখানে এটা কি, কার জন্য, রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য, আর এটা কার জন্য, সমষ্ণের জন্য, তাহলে রুদ্রতাপ প্রক্রিয়ার ঢাল
সমষ্ণ প্রক্রিয়ার রেখার ঢালের থেকে কি কত গুণ বেশি? গামা গুণ বেশি। ঠিক আছে, তাহলে ঢাল বলতে কি বুঝাইছিলাম? কত গুণ খাড়া। তাহলে কত গুণ খাড়া? তোমার হচ্ছে কি যে গামা গুণ খাড়া। উত্তর বুঝছো তো? ঠিক আছে, তার মানে তোমার যদি এমসিকিউতে আসে যে প্রশ্নটা এমনি করে থাকবে যে কি জানো, যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে ঢাল সমষ্ণ প্রক্রিয়া ঢালের অপেক্ষা কত গুণ খাড়া, অপশনের উত্তর থাকবে কি গামা 1/গামা। ঠিক আছে, গামা স্কোয়ার, তারপর গামা ইনভার্স 2 এরকম দেওয়া থাকবে। তোমাকে বুঝতে হবে যে যে কে খাড়া, তোমাকে মনে রাখতে হবে কে খাড়া? রুদ্রতাপীয় খাড়া। কার থেকে খাড়া? সমষ্ণ থেকে খাড়া। কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। কথা বুঝছো? আমার বোর্ডে এমসিকিউতে আসছিল এবং আমি এটা ভুল করে থুয়ে আসছি। এবং এই জিনিসটা ধরো তোমাদেরকে তো আমি বলছিলাম যে এই যে আমি ধরো যে এই চ্যাপ্টারটা আমি নিজে শিখছিলাম এবং আমার ফ্রেন্ডকে আমি পড়াইছিলাম। তো যাকে আমি পড়াইছিলাম ও সঠিকটা দেখাইছে, আমি ভুল দেখাইছি বোর্ড পরীক্ষার সময়। তো আমি দাগানোর পর এখন আমার সাথে উত্তর মিলাইতেছিল, মানে এটা দেখতেছিল আর কি। ও আমার জিজ্ঞাসা করছে, কারণ এই অধ্যায় তো ও তো বেশি কনফিডেন্স না, কিন্তু আমার তো আমি শিখাইছি দেখা ও দাগাইছে সঠিকটাই। আমি আমার জিজ্ঞাসা করি কি রে এটা গামা গুণ, এটা 1/গামা হবে না? মানে প্রশ্ন হচ্ছে কি যে ধরো আমরা সবসময় পড়ি কি যে এরকমভাবে যে রুদ্রতাপীয় লেখটা সমষ্ণ থেকে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। রুদ্রতাপীয় লেখটা সমষ্ণ থেকে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। তাহলে কাকে আগে লিখছি? রুদ্রতাপীয়, পরে কে? সমষ্ণ। তাহলে রুদ্রতাপীয় হচ্ছে সমষ্ণ কি? গামা গুণ খাড়া। অ্যান্ড আমাদের এমসিকিউতে আসছে, তোমরা বোর্ড প্রশ্ন দেখলে দেখবা যে সমষ্ণ লেখচিত্র, সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে কত গুণ খাড়া। তারপরে উল্টায় দিছে। তাহলে উল্টা দিলে কী হবে? ধরো আমি বলি যে এখানে দেখো উল্টা যদি আমি দিই, আমি এখানে উল্টাই দিই, সমান সমান কী হবে? ধরো 1/গামা হবে না, সমান সমান ডিভি ইন্টু কিউ। তাহলে 1/গুণ মানে 1/গামা গুণ খাড়া। হ্যাঁ, মানে সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র রুদ্রতাপীয় লেখচিত্র অপেক্ষা কত গুণ খাড়া? 1/গামা গুণ খাড়া। এইটাই আমার এমসিকিউতে আসছিল, কিন্তু আমি খেয়ালই করিনি। আমি সমষ্ণ যে প্রথমে বলছে আমি জিনিসটা খেয়ালই করিনি। আমি দেখছি মানে আমার মনে হচ্ছে আর আমি তো পারি করেই না খেয়াল কইরা মানে আমি ঢাকায় দিছি। এই জন্য ধরো তোমার আমার একটা এমসিকিউ কাটা গেছে ফিজিক্সে। মানে আমার মানে দুই পরীক্ষা মিলে আর কি, মানে এত খারাপ লাগছে আর কি, যে মানে একটার জন্য 2 মার্ক কাটা গেছে। একটা সহজ একটা এমসিকিউ ভুল করছি। তো মানে এরকম হয়ে যায় আসলে, মানে আমরা আসলে অনেক কঠিন কঠিন জিনিস পেরা যাই, কিন্তু সহজ জিনিসগুলো কী করে ফেলি? ভুল করে ফেলি। এটা একটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং তোমার এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এজন্য যেন কোনো প্যাচ না হয়, কোনো ভুল না হয়। সেটা হচ্ছে যে কি, যে আমাদের রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে লেখচিত্র আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ার লেখ থেকে কত গুণ খাড়া? গামা গুণ খাড়া। আর সমষ্ণ প্রক্রিয়ার লেখ রুদ্রতাপীয় প্রক্রিয়া কত গুণ খাড়া? 1/গামা গুণ খাড়া। 1/গামা গুণ খাড়া। আচ্ছা, এরপরে আমরা কৃতকাজ নিয়ে কথাবার্তা বলবো। গদ্দিন একটু শুরু করছিলাম, কিন্তু ভাবলাম যে না, এটা শেষ করে দিই, একেবারে শেষ করে তারপর এখন কৃতকাজ ব্যাপারটা বললেই আমাদের এখানে রুদ্রতাপীয় কেন বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শেষ। তারপর গাণিতিক সমস্যা সমাধান নিয়ে এটা ক্লাস করাবো, তারপর আমরা তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে চলে যাবো ইনশাল্লাহ।